গল্পসেভে সন্ধ্যাতারা। লেখা তানজিলা তাবাচ্ছুম। পর্ব ৬। মিষ্টির হাসি থামার নাম নেই। অহর্নিশ ভ্রুকুটি করে তাকিয়ে আছে। এভাবে হাসেনি তো আগে। বিরক্তবোধ হচ্ছিল অহর্নিশের। তবুও শান্ত গলায় বলল, তোমার হাসির কারণটা? মিষ্টি সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। নম্র কণ্ঠে বলল, কারণ ছাড়া হাসা যায় না বুঝি? অহর্নিশ কিভাবে বলল, এই পরিস্থিতি হাসির কি পেলে? তখন থেকে হেসেই যাচ্ছ। মিষ্টি হাসি থামিয়ে মৃদু গলায় উত্তর দেয়, তোমাদের কারোরই আমার হাসি সহ্য হয় না কেন, বলো তো? অহর্নিশ বসল পাশে। কাঁধ ঝাঁকিয়ে বলল, সহ্য না হওয়ার কি হলো? অকারণে হাসলে মানুষ পাগল বলে। মানুষ এমনিতেও আমাকে পাগল বলেই চিনে, অহর্নিশ। মিষ্টি। অহর্নিশ দৃঢ় গলায় ডেকে ওঠে। মিষ্টি ক্ষীণ হাসল আবারও। তারপর নম্র কণ্ঠে শুধাল, অভ্যাস করে নাও দেখার। কেন? ভবিষ্যৎ সহজ হবে। কি বলতে চাইছ? যা ভাবছ, সেটাই। কি ভাবছি? এই আমিটাকে। বলে আবারও শব্দ করে হাসল। অহর্নিশ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল। এরপর ওকে বলে, শুয়ে পড়ো। মিষ্টি কথা শুনল। ভদ্র মেয়ের মতন শুয়ে পড়ল, চোখ বন্ধ করে নিল। অহর্নিশের ভীষণ অদ্ভুত লাগল। লাইট অফ করে ও শুয়ে পড়ল। পরের দিন সকালটাও ভালোভাবে শুরু হলো না। হইচই, চেঁচামেচিতে ঘুম ভাঙল। হামিদা বেগমের কর্কশ কণ্ঠে পুরো বাড়িটা যেন ঝংকার দিয়ে উঠেছে। স্বপ্না মায়ের কাছে যাচ্ছে, কথাটা যেন কাটা গায়ে নুনের ছিটার মতো লেগেছে। তিনি শানিত গলায় বলছেন, যেই তোরে রাইখা নার সাথে গেইছে, তার কাছে তুই যাব কেনে? স্বপ্না শান্ত গলায় বলল, ভদ্রভাবে কথা বলো দাদি, আমার মায়ের সম্পর্কে বলছো। হামিদা থুথু ফেললেন, আরে হো, রাখেক তোর ভদ্র। তোর ওটে যাওয়া হবার নায়। স্বপ্না নিজের সিদ্ধান্তে অটল রইল, আমি যাবি। কে আমাকে আটকে রাখবে? বাবাকে আমি বলেছি, বাবা আমাকে বারণ করেনি। হামিদা কর্কশ গলায় বলেন, তোর বাপে কইছে? হারামজাদা মোকে আমাকে কিছু কয় নাই ক্যা? পা ভাঙ্গি রাখি দিনু হয়। স্বপ্না বলল, বাবা যেহেতু আমাকে বলেছেন, আমি মায়ের কাছেই যাব, থাকব। হামিদা বেগম রেগে এগিয়ে গেলেন, আরেকবার কইলে তোর মুখ মুখ ভাঙ্গিম। মা নাকান মতো হবু, যে মা না ধরবার জন্য তোরে ছাড়ি গেছিল? শোনার সহ্য হলো নিজের মায়ের সম্পর্কে কথাগুলো শোনার। রুর গলায় বলে উঠল, আমার মায়ের সম্পর্কে আর বাজে কথা বলবা না। আমি ছোট নই, যা বুঝাবা, সেটাই বুঝব। কোনটা সত্য, কোনটা মিথ্যে খুব ভালো করেই জানি। আমার মা এই সংসার ছেড়েছে তোমাদের অত্যাচারে। ডিভোর্সের পরেই তিনি বিয়ে করেছেন। আর তোমরা ক্ষমতার জোরে আমাদেরকে দুই ভাইবোনকে নিজের কাছে রেখেছিলে, সেসব কিছুই আমার জানা। তাই অহেতুক কাহিনী বানিও না। এজন্যই আমি তোমাদের সঙ্গে থাকব না। বুঝলে? মুখের জোর কণ্ঠে বলে দিল। শোনার রাগে শরীর কাঁপছে। হামিদা বেগম শুনে স্তব্ধ হয়ে গেলেন। ধরফর করে বসে পড়লেন চেয়ারে। নাজমা এগিয়ে ধরলেন, আম্মা। লিপি আহমেদ এসে পানি দিলেন, নেন, খান। হামিদা পানি পান করে রাগান্বিত কণ্ঠে বলেন, হারামজাদারে কল দে তো, মুই আমি বাইচা থাকতে কোন সাহসে ওই হিংকা করছে। নাজমা বলেন, শান্ত হন, আম্মা। স্বপ্না বিরক্ত বোধ করল। চেঁচিয়ে উঠল, ভাবি, আপনি কি আসবেন? ফারিনা বেরিয়ে এল বোরকা পরে। হাতে ব্যাগ। লিপি আহমেদ জিজ্ঞেস করলেন, তুমি কই যাও? ফারিনা মেকি হেসে বলল, আমি কিছুদিনের জন্য বাড়িতে যাচ্ছি। হামিদা বেগম বেকুবের মতো দেখলেন, এমরা কি শুরু করছে? নাজমা কিছু বলবেন, তার আগেই ফারিনা বলল, তরিকুলকে বলেছিলাম আগেই, ও বলল ওরা যাওয়ার পর যেতে। অনেকদিন ধরে যেতে চাইছিলাম, হচ্ছিল না। স্বপ্না যেহেতু যাচ্ছে, ওই দিক দিয়েই আমি যাব ভাবলাম। হামিদা বেগম রেগে বলেন, বাড়ির বড়রা কি মরছে? তাদের অনুমতির প্রয়োজন নাই? স্বপ্না উত্তর দিল, ওনার স্বামী যেহেতু বলছেন, তার থেকে বড় আর কেউ হয় না। বিয়ের পরে মেয়েদের অভিভাবক স্বামীই। হামিদা বেগম সহ্য করতে পারলেন না। চোখমুখ খিচে নাজমা, লিপিকে বললেন, এই না চেংড়িক মোর আমার সামন থাকি যাবার ক, তো।
আর কয়া দে এখানে আসবার পাইবে না। স্বপ্না মুখ মুছড়ে বলল, না আসলাম। এখানে বাবা, ভাই ছিল বলেই ছিলাম। যেই তারা গেল, বুড়ির আসল রূপ বেরিয়ে আসছে তো। হামিদা বেগম রেগে গ্লাস নিলেন। নাজমা থামিয়ে বললেন, আম্মা, আপনি ঘরে যান। এরপর ওনাকে ঘরে নিয়ে যাওয়া হলো। অহর্নিশ ততক্ষণে বেরিয়ে এসেছে, পিছে মিষ্টিওয়েল, রাইফুল, সবুজ, নূর কেউ বাড়িতে নেই। সকাল সকাল তারা বেরিয়ে পড়েছে। যেহেতু তরিকুলো চলে গেছে, তাই তার জায়গায় নূরকে দিয়েছে। স্বপ্না এগিয়ে এল অহর্নিশের দিকে। অহর্নিশ শান্ত গলায় বলল, যাচ্ছিস? স্বপ্না মৃদু হাসল, কি করব ভাই? অহর্নিশ একটুখানি হাসল, সাবধানে থাকিস। স্বপ্না মৃদু হেসে মিষ্টির দিকে গেল। মিষ্টির হাত দুটো ধরল, নিজের খেয়াল নিয়েন, ভাবি। আপনাদের মিস করব। মিষ্টি আগে থেকেই হাসছিল। সে বলল, আমিও তোমায় মিস করব স্বপ্না। তারপর জড়িয়ে ধরল। অহর্নিশকে বলল, ওনার খেয়াল রাখিস ভাই। প্রত্যুত্তরে ঠোঁট প্রশস্ত করল অহর্নিশ। স্বপ্না এগিয়ে চাচিদের কাছে গেল। নাজমার শাশুড়িকে এসেছিলেন মাত্র। মুখটা ফ্যাকাশে। স্বপ্না এগিয়ে গিয়ে হাত ধরতেই ঝটকা দিয়ে বললেন, তোকে ছোট থেকে বড় করলাম, আর তুই আমাদের চিনলি না রে স্বপ্না। স্বপ্না জোরপূর্বক হাত ধরল। হেসে মিহি কণ্ঠে বলল, কি যে বলো, চাচি। তোমাদের অবদান কখনো ভুলব না। লিপি আহমেদ এসে মুখ মুচড়ালেন। স্বপ্না দুজনকে বলল, আমি কি একবারের জন্য যাচ্ছি? দেখো, তোমরা যা করেছ আমাদের জন্য, তার ঋণ কখনো শোধ হবে না। কিন্তু তিনিও আমার মা, এবং তোমরাও ভালোভাবে জানো তিনি আমাদেরকে ছেড়ে দেননি, বরং ক্ষমতার সঙ্গে পারেন না। সন্তান হয়ে মায়ের সঙ্গে সময় কাটাতে চাওয়া অন্যায়? নাজমা কিছু বললেন না। লিপি তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে প্রশ্ন ছুড়লেন, তার মানে তোর মায়ের সঙ্গে তোর যোগাযোগ ছিল, তাই না? স্বপ্না বলে, থেকেও থাকে, তাতে কারোর ক্ষতি তো হয়নি। তিনি বিড়বিড় করে কিছু বললেন, শোনা গেল না। হয়তো মন্দ দুটো কথাই বলেছেন। সফিয়া রান্নাঘরে ছিল। সনার ডাকে দৌড়ে বেরিয়ে এল, তুমি রেডি? স্বপ্না হাসল। লিপি সফিয়াকে চাপা স্বরে বললেন, তুমিও জানতে? সফিয়ার মুখের হাসি গেল। লিপি কিছু বললেন না। প্রস্থান করলেন। ফারিনা সঙ্গে দেখে বলল, আপনিও যাচ্ছেন? ফারিনা মেকি হাসল। সফিয়া এগিয়ে জড়িয়ে ধরল। বলল, আমাদের ভুলে যেও না যেন। এখানে আসবা তো? আসবো না কেন? বুড়ি যদিও মানা করেছে। সফিয়া বলে, দাদির কথা ধরস কেন? উনি তো এমনই বলে। স্বপ্না একটুখানি হাসার চেষ্টা করল। বাড়িতে ভালো বলতে এই একটা মানুষই আছে। দীর্ঘশ্বাস ফেলল ও। সফিয়া ওকে বলল, যাওয়ার সময় স্কুলে নিহার বাবুর সঙ্গে দেখা করে যেও। না হলে আজীবন রাগ করে থাকবে। স্বপ্না নম্র গলায় বলল, মনে আছে। তারপর দুজনে বেরোল। যারা ছিল তারা এগিয়ে দিতে গেল। মিষ্টি বরাবরের মতোই হাসছিল। ওদের বিদায় জানিয়ে ফেরার পথে সফিয়া মিষ্টিকে বলল, ইদানিং এত হাসছ কেন, বলো তো? মিষ্টি সরল গলায় বলল, ভালো লাগছে। সফিয়া মিহি স্বরে বললেন, তোমাকে হাসিমুখে ভালো লাগে দেখতে। এভাবেই থাকো সব সময়। মিষ্টি হাসি থামালো। উৎসুক হয়ে প্রশ্ন করল, আচ্ছা, সনার বাবা মা আলাদা হয়েছিল কেন? সফিয়া কাঁধ ঝাঁকিয়ে বলল, আমার জানা নেই। তারপর দাঁড়িয়ে গেল। মিষ্টিকে অবলোকন করে বলল, তুমি হঠাৎ জানতে চাইছো কেন? মিষ্টি শব্দ করে হাসতে লাগল। সফিয়া বলল, তোমাকে স্বাভাবিক লাগছে ভীষণ। মিষ্টি দাঁড়িয়ে পিছ ফিরে বলে, আপনিও কি মনে করেন আমি অস্বাভাবিক? সফিয়া জহুরি দৃষ্টিতে তাকিয়ে রইল। তৎক্ষণাৎ মিষ্টি মুখ অসহায় করল। কাঁদো কাঁদো গলায় বলে, আমি পাগল নই। সত্যি নই। সফিয়া এগিয়ে আসে, আরে আমি ওটা বলিনি। কেঁদো না। অহর্নিশ পিছনে ধীরে হাঁটছিল। সে এগিয়ে এল, এর কি হলো? কিছু না, এমনই। অহর্নিশ মিষ্টির হাত ধরল, আসো। হন্তদন্ত পায়ে চটজলদি চলে গেল। দেখতে দেখতে কেটে গেল কয়েকটা দিন। আজ সেই প্রতীক্ষিত দিন। ইউনিয়ন পরিষদের নির্বাচন।
সকাল থেকেই এলাকাগুলোতে টানটান উত্তেজনা। স্কুলের মাঠে স্থাপন করা হয়েছে ভোটকেন্দ্র, বাইরে বিশাল লাইন। পুলিশ, বিজিবির, এমনকি আনসার সদস্যরাও টহল দিচ্ছে। চেয়ারম্যান রাইফুল সকাল সকালই বেরিয়ে পড়েছেন। পরনে সাদা পাঞ্জাবি, গায়ে জড়ানো চেককাটা চাদর। মুখে বরাবরের মতোই সেই পরিচিত হাসি। সঙ্গে তার দলের কর্মী, ইউপি সদস্য আর ঘনিষ্ঠ অনুগামী সবুজ। সবুজ পাশে হাঁটছে। ভাইয়ের কানে ফিসফিস করে বললেন, ভাইজান, বিরোধী প্রার্থীর লোকজন সকাল থেকেই ফিসফাস করছে, নাকি নৌকার ব্যালটে গন্ডগোল হয়েছে। রাইফুল ঠান্ডা গলায় শুধলেন, গন্ডগোল হবেই, কিন্তু আগেই জানিয়ে রাখিস, আমরা আইন ভাঙব না। মানুষের ভোটেই জিতব। বাতাসে মাইকের কর্কশ আওয়াজ ভাসছে, আপনারা ধৈর্য ধরুন, ধীরে ধীরে লাইনে আসুন। কোন কোন বুথের বাইরে সামান্য ঠেলাঠেলি। কিছু লোক তর্কে জড়িয়েছে, কিন্তু মোটের ওপর পরিস্থিতি নিয়ন্ত্রণে। রাইফুল একপাশে দাঁড়িয়ে গ্রামের মানুষদের ভোট দিতে দেখছেন। তার মুখে গাম্ভীর্য, কিন্তু অন্তরে এক অশান্তি কাজ করছে। যদিও সে নিশ্চিত, সন্ধ্যা নামছে আকাশে। রাত নামতেও দেরি হলো না। পুরো ইউনিয়ন পরিষদের মাঠটা এখন যে রাজনীতির আগুনে জ্বলছে। পোলিং অফিসের বাইরে শত শত মানুষ। কেউ সিগারেট টানছে, কেউ জলের বোতল হাতে দাঁড়িয়ে, কেউ মোবাইলে খবর নিচ্ছে, কোন কেন্দ্রে কে এগিয়ে। কিছু দূরে স্বতন্ত্র প্রার্থী মিজান মণ্ডল দাঁড়িয়ে, চোখে লালচে রাগ। ওর কর্মীরা চেঁচামেচি করছে, ভোটে কারচুপি হইছে, আমাদের ভোট ছিনতাই হইছে। পুলিশ ব্যারিকেড তুলেছে, যেন মুহূর্তেই দাঙ্গা শুরু হবে না। রাইফুল শান্তভাবে এগিয়ে গেলেন, বললেন, মিজান ভাই, অভিযোগ থাকলে লিখিত দেন। চিৎকারে কিছু হবে না। মানুষ দেখতে চায় কে কাজ করেছে, কে মুখে কথা বলে। মিজান দাঁত কামড়ে বললেন, আপনি ভাবছেন এই ক্ষমতা চিরদিন থাকবে? রাইফুল নরম গলায় উত্তর দিলেন, ক্ষমতা থাকে না, কিন্তু মানুষের আস্থা থাকে। আমি ওটাই জিততে এসেছি। মাঠজুড়ে তখন বিদ্যুৎ চলে যায়। জেনারেটরের আলোয় গণনার কাজ হল। ভোট গণনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাগজ গুনছেন। বাইরে জনতার গর্জন বাড়ছে। সবার মধ্যে উত্তেজনা। কে জিতবে? চেয়ারম্যান রাইফুল না মিজান মণ্ডল? দেখতে দেখতে ঘড়ির কাঁটায় 10টা বাজল। ঘোষণা এল, মোট 12টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগ প্রার্থী চেয়ারম্যান আব্দুল্লাহ আল রাইফুল পেয়েছেন 5,674 ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন 3,491 ভোট। বিজয়ী হয়েছেন আব্দুল্লাহ আল রাইফুল। মুহূর্তেই মাঠ কাঁপিয়ে উঠল উল্লাসে। ঢাক বাজছে, লোকে চিৎকার করছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, চেয়ারম্যান রাইফুল ভাই জয়ী। আতশবাজির ঝলকানি ছুঁয়ে যাচ্ছে অন্ধকার আকারে আকাশ। জয় বাংলার ডিজে গান বাজছে জোরে জোরে। গ্রামবাসীর বুঝতে বাকি রইল না, বিজয়ী জয় বাংলাই হয়েছে। ফুলের তোড়া, মালায় ভরিয়ে দেয়া হলো রাইফুল এবং সবুজকে। নির্বাচন হওয়ার প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। কিন্তু বাড়িটা এখনো উৎসব মুখর। উঠোনে প্রতিদিন মানুষ আসছে। কেউ ফুল নিয়ে, কেউ মিষ্টি নিয়ে। সন্ধ্যাবেলায় বারান্দায় বসে চেয়ারম্যান সাহেবের মুখে একরকম তৃপ্তির ছাপ। পাশে বসে ভাই সবুজ। কিছুটা দূরে সবজি কাটছেন লিপি এবং নাজমা। রাইফুলের কাছে জানিয়ে এল তার একমাত্র বৌমা মিষ্টি। রাইফুল একটু চমকালেন ওকে দেখে। এতদিনে ব্যস্ততায় বাড়ির দিকে খেয়াল ছিল না ওনার। তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলেন মিষ্টিকে। তুমি? মিষ্টি চায়ের কাপ এগিয়ে দিতে দিতে মিষ্টি হাসল, বলল, জি শ্বশুর মশাই। আপনার বৌমা? রাইফুল ভ্রু কুঞ্চন করলেন। সবুজকে জিজ্ঞেস করলেন মন্থর স্বরে, এ ঠিক হয়েছে বলিসনি তো? সবুজ বললেন, মাঝে মধ্যে এরকম স্বাভাবিক থাকে ভাইজান। মিষ্টি হেসে বলল, আপনার জেতার সুবাদে নিজ হাতে চা করেছি আব্বুজান। খেয়ে বলুন তো কেমন হয়েছে? রাইফুল আর চোখে দেখছিলেন, আর চা পান করছিলেন। স্বাভাবিকভাবে গম্ভীর কণ্ঠে বললেন, ভালো হয়েছে। মিষ্টি মুখটা গোমরা করল, শুধু ভালো? এতদিন পর আপনার বৌমা আপনার জন্য স্পেশালি চা বানালো, আর আপনি শুধু ভালো বললেন? এটা কেমন রাজনীতি আব্বুজান? রাইফুল কাপ রেখে বললেন,
তবে কি চাচ্ছ, বলো? সত্যি আগ্রহ নিয়েই বললেন। খানিকটা দূরে দাঁড়িয়ে তার ছেলে অহর্নিশ। শান্তভাবে হেলান দিয়ে দেখছে সে। মিষ্টি চমৎকার হেসে ধারালো বলল, আপনার সবকিছুই চাই, হাতের মুঠোয় আব্বুজান। দেবেন? সবসময় ঠান্ডা থাকা মানুষটা সহসা সচকিত হয়ে উঠলেন। হেলান দিয়েছিলেন চেয়ারে, তৎক্ষণাৎ মেরুদণ্ড সোজা করলেন। জহুরি দৃষ্টে মিষ্টিকে দেখতে লাগলেন। মিষ্টি একটু ঝুঁকল। হো হো করে হেসে বলল, চমকে দিতে পারলাম, আব্বুজান? বলে শব্দ করে হাসতে শুরু করল। সবুজকে বলল, দিন, কাপটা। কাপ দুটো নিয়ে যাওয়ার আগে আবারও হেসে বলল, এমন আরো চমক পাবেন। বলে আনমনে হাসতে হাসতে গেল সে। সবুজ ভাইজানের মুখ দেখে বললেন, ভাই বাদ দেন তো, পাগলি মানুষ। রাইফুল তখন টেবিলে থাকা রুবিক্স কিউব তুলে নিলেন হাতে। গভীর মনোযোগে খেলছিলেন। কিছুক্ষণ পরে সবুজ ফোন দেখে বললেন, ভাই চলেন। সন্ধ্যার আলো পেরিয়ে গভীর রাত নামল। আকাশে চাঁদের কুসুমি আলো ছড়াচ্ছে, বাতাস হালকা নরম। গলির আধারে লোকটা হুঁশ হারিয়ে হন্তদন্ত পায়ে এগিয়ে আসছে। রাগে জ্বলন্ত কয়লার মতো হয়ে আছে। ফোনে কাউকে হুঙ্কার দিচ্ছে, আর নয়, আর নয়। ফোনের ওপাশ থেকে ঠান্ডা কণ্ঠস্বর, নিজের ভালোটা বুঝুন, ক্ষতি ডেকে আনবেন না জাভেদ। জাভেদ নামের লোকটা শুনল না, শানিত গলায় বললেন, অনেক হয়েছে, ধৈর্যের সীমা অতিক্রম হয়েছে আমার। ওপাশ থেকে নম্র কণ্ঠ, নিজের ভালো তো পাগলেও বুঝে, আপনি বুঝবেন না তবে? জাভেদ দুটো গালি দিয়ে ফোন কাটল। ত্রস্ত পায়ে এল চেয়ারম্যানের বাড়ির সামনে। এসে সে থেমে দাঁড়ায়, একটু ঝিমুনে চোখ মেলে চারপাশ দেখে। অন্যদিকে গাড়ির পেছনের সিটে বসে রাইফুল রুবিক্স কিউব ঘুরাচ্ছেন নিপুণ হাতের ছন্দে। চেহারায় অদ্ভুত শিথিলতা। সামনে বসা সবুজ ফোনে কারো সঙ্গে কথা বলছিলেন। কথা শেষ করে হঠাৎ ফোন নামিয়ে গলা খাকারি দিলেন। রাইফুল জানালার ফাঁকে আকাশের দিকে চেয়ে এক পলক নিজের ভাইয়ের চোখে চোখ রাখলেন। প্রশস্ত হাসি ছুড়ে বললেন, কি ব্যাপার? সবুজ থমথমে গেল। কণ্ঠে একটা উদ্বেগের ছাপ নিয়ে বললেন, ভাই, একরাম খবর দিল, জাভেদ আবার খুব চেতে উঠেছে। আজকেও ঝামেলা করছে। রাইফুলের মুখাবয়ব যেমন ছিল তেমনি অটল থেকে গেল। তার হাসিতে একটা কৌতুকের ছোঁয়া, বললেন, মানুষ বিচলিত কখন হয় জানিস? যখন তার পতন শুরু হয়। পদে পদে ভুলের শাপে সে হোঁচট খায়। এরপর একটু এগিয়ে সবুজকে মন্থর গলায় কিছু বললেন। সবুজ সে মোতাবেক কাউকে কল করে বলল। মিষ্টি একা ঘরে বসে বিচলিত লাগছিল। অহর্নিশ যে কখন ফিরবে। কিছুক্ষণ আগে কল করেছিল, বলল, বাড়ির কাছেই আছে। আবারও কল করল মিষ্টি। রিসিভ হলো সঙ্গে সঙ্গে। বলো, এখনো আসছো না যে? আমাকে মিস করছো নাকি? করতেই পারি। ওহ আচ্ছা। কোথায় তুমি অহর্নিশ? এই তো কাছেই, আসছি। আচ্ছা। বাইরে কারোর হাঁটার শব্দে বেরোলো মিষ্টি। মুখটা ফ্যাকাশে। বাড়ির সদস্য কমার সঙ্গে নীরবতা যেন ঘিরে ফেলেছে। মিষ্টি দেখতে পেল, সফিয়া হাত ধুচ্ছে। মিষ্টিকে দেখে ক্ষীণ হাসল, ঘুমোওনি? ঘুম আসছে না। দুপুরে ঘুমিয়েছিলাম তো। আপনি কি করছেন এখনো? সফিয়া এগিয়ে মুখটা কুঁচকে বলল, কয়েল লাগাবো। মিষ্টি ওহ বলল। বাড়িতে শুধু একটা ঘরে কয়েল ঝালানো হয়, হামিদা বেগমের ঘরে। যতই বললোক, আধুনিক ছোঁয়া লাগুক, কয়েল ছাড়া শান্তির ঘুম হয় না তার। সফিয়া মিষ্টিকে বলল, ঘুম যখন আসছে না, বাইরে একটু হাঁটো। কি সুন্দর চাঁদ উঠেছে। মিষ্টি ঈষৎ হাসার চেষ্টা করল। সফিয়া এগিয়ে কানে ফিসফিসে বলল, চলো টঙে বসি, চা বানিয়েছি, আচার নিয়ে আসছি। বুড়ির জন্য শান্তিমতো সময় কাটাতে পারি না। নূরও নেই। এখন একটু। তখনও চেঁচিয়ে উঠলেন হামিদা। সফিয়া মিষ্টিকে ইশারা করল। মিষ্টি হেসে বলল, ঠিক আছে। বাড়ির উঠানে দাঁড়িয়ে দেখল, আসলেই আজকের চাঁদটা ভীষণ সুন্দর। মেঘহীন আকাশে যেন একদম সাদা রূপে ঝলমল করছিল। চাঁদের সে মোহনীয় মুখটা যেন তাকে মৃদু হাসি দিয়েছিল। মিষ্টি ধীরে ধীরে বাড়ির ফটক পেরিয়ে বেরোল। আজকে ভীষণ ভালো লাগছে।
অল্প ঠান্ডা বাতাস। বাড়ির বাইরে ফুলগাছের তীব্র সুবাস তাকে টেনে আনল। পাশে কি যেন শব্দ শুনতে পেল মিষ্টি, উৎসুক হয়ে একটুখানি এগোতে লাগল। হামিদা বেগম ভীষণ রেগে। রাত বাজে 11:30 অথচ এখন পর্যন্ত ঘুমাতে পারেননি। সফিয়া জ্বলন্ত কয়েল নিয়ে এগিয়ে যেতেই তিনি কর্কশ কণ্ঠে বললেন, গল্প করবার ধরছিস? এদিকে খেয়াল নাই। সফিয়া মিনমিনে গলায় বলে, না রে দাদি। আপনার কয়েল শেষ হয়ে গেছিল, একজনকে পাঠাইছিলাম দোকানে। হামিদা বেগম শুয়ে পড়লেন। মুখ কুঁচকে বলেন, হইছে আর বায়না, বানাইস না। সোকগুলা কামচোর। বোঝং না, ইনকা। তখনই কানে ভেসে উঠল গগনবিদারী চিৎকার। সফিয়া, হামিদা চমকে উঠলেন। হামিদা বেগম মুখ কুঁচকে বলে উঠেন, কায় চিল্লাই? সফিয়া অস্ফুট গলায় ডেকে উঠে, মিষ্টি। বলে ত্রস্ত পায়ে দৌড়ে এল শব্দ অনুরণন করে। বাড়ির চৈকাট পরিয়ে বেরিয়ে এল, ডেকে উঠল, মিষ্টি, মিষ্টি। আবারও মিষ্টির কণ্ঠের চেঁচানো আওয়াজ। সফিয়া সেদিকে গেল। অহর্নিশ বাড়ির কাছে এসেছিল। মিষ্টি নামটা কানে বাজছিল বারবার। দেখল ভাবির কণ্ঠস্বর। সে তটস্থ হল। সফিয়াকে দৌড়াতে দেখে ডেকে উঠে, ভাবি। সফিয়ার সেদিকে খেয়াল নেই। সে দৌড়ে কাঙ্ক্ষিত স্থানে গেল। অহর্নিশও তার পিছন পিছন ডাকতে ডাকতে গেল। সফিয়া এসে যা দেখল, তাতে তার বুকটা ছলাৎ করে উঠল। অস্ফুট কণ্ঠে চিৎকার করল, আল্লাহ, আল্লাহ। অহর্নিশ দূর থেকে মিষ্টিকে দেখল, চটজলদি কাছে এসে ডাকল, মিষ্টি, তুম। কথা আটকে গেল, চোখ গেল মিষ্টির উপর। নিচে তাকাতে চমকে উঠল, চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে, মাটিতে পড়ে আছে একটা মানুষের দেহ। তার গায়ে তরল কিছু। সেটা অন্য কিছু নয়, বরং রক্ত। রক্তের গন্ধ বাতাসে ঘোলা হয়ে ভাসছে। মিষ্টিকে দেখে স্তম্ভিত হয়ে গেল, গায়ে রক্তের ভেজা। মুখে ছিটে ফোঁটা। হাতে ছুরি, রক্তে মাখা। মিষ্টিকে হিংস্র লাগছে, ঘন ঘন শ্বাস ফেলছে। এতটাই তীব্র শ্বাস যে বাতাসেও প্রতিধ্বনি হচ্ছিল। চোখ থেকে বেরোচ্ছে এক ভয়ানক ক্ষোভ। এই চিৎকার চেঁচামেচিতে হামিদা সহ বাকিরাও বেরিয়ে এল। টর্চলাইটের আলো পড়ল, লাশটাকে দেখা গেল। আলো পড়তেই দেখা গেল মাটিতে লাশ পড়ে আছে। অহর্নিশ বিস্ময় বড় বড় চোখ খুলল, হুঁশ হারিয়ে কণ্ঠে ফুফু করে বলল, জাভেদ ভাই। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।